হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদের সামনে আমি আসছি গুরুত্বপূর্ণ একটা সার্কুলার নিয়ে। এটা হচ্ছে মিডওয়াইফ নিয়োগের, অর্থাৎ নার্সিং এর একটা সেক্টর আছে মিডওয়াইফ, সেইখানের যে সার্কুলারটা হয়েছে বর্তমান, এটা বাংলাদেশ সরকারের মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তর MCH ইউনিট সরি MCH ইউনিট, এটা হচ্ছে ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ, রাইট? এখানে হচ্ছে তার মানে হচ্ছে এই ইউনিটটা হচ্ছে সোজাসুজি মিডওয়াইফদের নিয়েই কাজ করে। তো এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট যেহেতু এটা সরকারিভাবে প্রকাশিত হয়েছে, এটা একটা প্রজেক্ট। আর যে কোনো প্রজেক্টের জব যে কোনো প্রজেক্টের জব কখনোই একটা সরকারি হাতছাড়া বা সরকারি অনুমোদন ছাড়া কখনোই সেটা বাংলাদেশে প্রকাশিত হতে পারে না। সো এটা হোক 2 মাস অথবা 3 মাস, যেটাই হোক, এটা হচ্ছে একটা সরকারি চাকরি। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার যে এটা সরকারি চাকরি কিনা এবং সরকারির মাধ্যমে এটার প্রজেক্ট কিনা, রাইট? আশা করি এটা বুঝতে পারছেন। ধন্যবাদ। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখি যে এই জবের জন্য আসলে মূলত কি কি প্রয়োজন এবং কি কি প্রয়োজন না, সেটা আমরা একটু দেখবো, ঠিক আছে? আচ্ছা, দেখেন, এখানে হচ্ছে যে পরিকল্পনা, আচ্ছা, এমএসএস উদ্যোগে, এই যে এদের উদ্যোগে, রাইট? তাহলে মানে সরকার উদ্যোগ নিছে এবং কি ইউএনএফপিএ, রাইট? ইউএনএফপিএ, দেখেন এইখান থেকে একটা কোশ্চেন যে ইউএনএফপিএ কি? ইউনাইটেড নেশনস NATION, ইউনাইটেড নেশনস ফান্ড, মানে পপুলেশন ফান্ড, ইউনাইটেড নেশন ফর ফর পপুলেশন ফান্ড, রাইট? ইউনাইটেড নেশন ফর পপুলেশন ফান্ড, এটা হচ্ছে ইউএনএফপি এর টোটাল অর্থটা দাঁড়ায়, রাইট? মানে অ্যাব্রিভিয়েশনটার টোটালটা। আচ্ছা, দেখেন তাহলে MCWC এটা নিয়ে এটা নিয়ে, আচ্ছা, তো এবার দেখি আমরা কি কি লাগবে, আসলে মূলত সেদিকে যাই। দেখেন এখানে পদের নাম হচ্ছে, এই যে আমরা দেখছেন যে মিডওয়াইফ, এবং 43টি সেবা কেন্দ্রে শূন্য পদে নিয়োগ। আচ্ছা, শূন্য পদে নিয়োগ, ধরেন 43টা সেবা কেন্দ্রে আপনার ধরেন নিয়োগ দিল বা তাদের প্রয়োজন ধরলাম হচ্ছে 43 জন। তো শুধু 43 জন নিয়োগ হবে এমন না, এবং কি বলেছে, একটা ওয়েটিং লিস্ট মানে অপেক্ষমান তালিকা। তার মানে হচ্ছে আপনি 43 জন যে নিয়োগ পাবে এবং সেই নিয়োগের পরে একটা ওয়েটিং লিস্ট তারা প্রকাশ করবে। মানে হচ্ছে ধরেন 43 জন হচ্ছে সরাসরি হচ্ছে ডাক পেলো, এবং এই 43 জন বাদে তারা একটা অপেক্ষমান তালিকা দিবে, যে 43 জনের মধ্যে হয়তো দেখা গেলো 5 জন জয়েন করলো না, তো অপেক্ষমান যে তালিকাটা দিবে এটার একটা সিরিয়াল বা একটা যে খুব বড় একটা অপেক্ষমান তালিকা হবে এমনও না, হতে পারে সর্বোচ্চ 20+ বা 20 জনের মতো হতে পারে। সো আপনারা যারা পরীক্ষা দেবেন মোটামুটি হচ্ছে যে একটা ধরে নিতে পারেন, তার মধ্যে হচ্ছে আমি এটা বলবো যে আপনি মোটামুটি এখানে শূন্য পদের যে ব্যাপারটা, এটা 70 জন মানে 70 জনের মতো বা 70% মতো আপনি হিসাব করে রাখতে পারেন যে 70 জনের মতো একটা কি আসতে পারে, যে সার্কুলার আপনি পাবেন। মানে 70 জনের জন্য একটা হিসাব করে নেন যে 70 জন মানে 70%, রাইট? 70%, এটা একটা হিসাব করে নিতে পারেন। তার মানে আশা করি এতটুকু যে ক্লিয়ার যে মিডওয়াইফ নিয়োগ হবে এবং আপনি পদসংখ্যা পাইতেছেন মোটামুটি 70 জনের মতো, রাইট? এবং এটা 3 বছর, এটার জন্য যে যোগ্যতা আপনার লাগবে সেই যোগ্যতাটা হচ্ছে আপনার যে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মানে 3 বছরের, এবং এটা হচ্ছে BNMC কর্তৃক যে আপনি সনদ, সেই সনদধারী হতে হবে। দেখেন এইখানে একটা কথা কিন্তু মোটামুটি এক প্রকার ক্লিয়ার করে দিছে। অনেকে হচ্ছে যে ধরেন পরীক্ষা দিছেন, RN কার্ড পাইছেন, কিন্তু হচ্ছে আপনি পাননি, সার্টিফিকেট পাননি। তো এইটার ক্ষেত্রে হচ্ছে মূল ফ্যাক্টরটা দাঁড়াবে কি জানেন? আপনি হয়তো এক্সামটা আপনি দিবেন, এক্সামটা আপনি ফেস করবেন, এক্সামটা ফেস করে আপনি হয়তো কোয়ালিফাইড হলেন। কোয়ালিফাইড বলতে হচ্ছে আপনি নিয়োগের জন্য মোটামুটি হচ্ছে হলেন, যে আপনি MCQ পরীক্ষা, দ্যাটস মিন হচ্ছে রিটেন পরীক্ষা, এবং হচ্ছে ধরেন ভাইবা ভোকে আপনি কী করলেন, অ্যালাউ মানে হলেন, আপনি উত্তীর্ণ হলেন। কিন্তু যখন আপনার সনদ থাকবে না, দেখা গেল যে কর্তৃপক্ষ আপনার সনদ না থাকার কারণে আপনাকে বাদ দিতে পারে। তখন আপনি বলবেন যে এখন আমি সনদ নাই তাই আমাকে বাদ দিল, অথচ আমি 2টা ধাপ কোয়ালিফাই হয়ে আসলাম। না, এরকম না। আপনাকে তারা বলেই দিয়েছে যে BNMC কর্তৃক স্বীকৃত সনদধারী হতে হবে, রাইট? এটা হচ্ছে মূল ফ্যাক্টর। আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার সনদ আছে কি না। তার মানে হচ্ছে আপনি 3 বছরের যে কোর্সটা করেছেন সেটার জন্য
এনএমসি এর হচ্ছে একটা সনদ অবশ্যই হতে হবে বা সনদধারী হতেই হবে, রাইট। আবার কি হচ্ছে, প্রযোজন, স্বাস্থ্য, মা ও শিশুর পরীক্ষা এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। অভিজ্ঞ প্রার্থী যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তার মানে হচ্ছে যদি আপনার একটা ইসের সার্টিফিকেট থাকে, মানে হচ্ছে আপনি যে এই করেছেন, মানে নর্মাল ডেলিভারি যেটায় ছিলেন, মানে নর্মাল স্বাভাবিকত এই মানে এই পোস্টে যারা জব করে স্বাভাবিকত হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য অনেকেই বেশি অভিজ্ঞ, আমি মানে আমার দেখা দৃষ্টিতে। তো যারা হচ্ছে এই যে প্রজনন, স্বাস্থ্য, মা ও শিশু, মোটামুটি মা এবং শিশু, সোজা কথা মা এবং বাচ্চা, এই সেক্টরে যারা মানে অভিজ্ঞ এবং যারা কাজ করা আছে, যারা এই বিষয় মানে এই সেক্টরে কাজ করে আসছে দীর্ঘদিন, মোটামুটি তাদের সার্টিফিকেট বা তাদের যে অভিজ্ঞতা সনদ 3-4 বছর অথবা 2-3 বছরের যে সার্টিফিকেট, এটা খুবই একটা ফলপ্রসূ হবে, খুবই মানে খুবই ইফেক্টিভ হবে, খুবই ইফেক্টিভ হবে। যদি ধরেন আপনি এমসিকিউতে পাশ করে যান, মানে ধরেন আপনার রিটেনে আপনি যদি পাশ করেন, তাহলে অবশ্যই দেখা যাবে আপনি মোটামুটি হচ্ছে ভাইভাতে আপনাকে আটকাবে না, কখনোই না। মানে যদি আপনার 2-3 বছরের একটা সার্টিফিকেট থাকে, তাহলে আপনি দেখবেন হচ্ছে আপনার মোটামুটি এইখানে আপনি করবেন না, মানে আর আটকাবে না আপনি, যদি আপনি প্রথম ধাপে আপনি পার করতে পারেন। কারণ হচ্ছে আপনার যে মূলত এই সেক্টরটা আসলে অভিজ্ঞতার একটা সেক্টর, যে আপনার যত অভিজ্ঞতা আপনি কাজে তত বেশি পারদর্শী, আর যত বেশি পারদর্শী তত বেশি অবশ্যই তাদের জন্য ফলপ্রসূ, বাচ্চা এবং মায়ের জন্য, এর জন্য, ঠিক আছে। এবার দেখেন আপনার যে একটা বয়স আছে, বয়স হচ্ছে 1/7/2026 তারিখ থেকে বয়স হচ্ছে হবে 30 বছর, আর হচ্ছে মুক্তিযোদ্ধা শহীদের ক্ষেত্রে কত হবে 32 বছর। এইখানে একটু বৈষম্য দেখাইছে, কারণ বর্তমান সরকারি চাকরির যে বয়স আছে এটা হচ্ছে 32 বছর, আর হচ্ছে 32 বছর পর্যন্ত করা হয়েছে। সো সেই ক্ষেত্রে আর কি 30 বছর করাটা মোটামুটি অযৌক্তিক, আমি যতটুকু মনে করি। সো যাই হোক, যেহেতু বলেই দিছে, সো এখানে আপনার 30 বছর মানতেই হবে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে সর্বসাকুল্যে যে বেতন, মানে আপনি সব যে বেতন পাবেন সব মিলেই A to Z, আপনার খাওয়া দাওয়া পড়া, মানে A to Z যা লাগবে 40,000-এর মধ্যেই আপনাকে করতে হবে, এর বেশি আপনি একটা টাকাও পাবেন না, রাইট। এটা হচ্ছে সর্বসাকুল্যে বেতন। আর হচ্ছে আপনার চাকরির মেয়াদকাল থাকবে হচ্ছে এই বছরের ডিসেম্বর পর্যন্ত আপনার মেয়াদ থাকবে। তবে যদি ইউএনএফপি মানে ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন ফান্ড, এরা যদি চিন্তা করে, তাহলে আপনার কি করতে পারে, মেয়াদ বৃদ্ধি করতে পারে, এরা যদি চায় এই বছরের অতিরিক্ত। তার মানে হচ্ছে আপনি এখন ধরেন এক্সাম দিলেন, আরও এক্সাম ধরেন 1 মাস লাগবে, তার মানে হচ্ছে ধরেন জুলাই যাবে, জুলাই থেকে পরে আপনি জুলাই বছর অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড হচ্ছে ডিসেম্বর, এবং এই আপনি তাহলে 1-2-3-4-5 মাসের, মোটামুটি 5 মাস অথবা 4 মাসের মধ্যে, বা 4 মাসের মধ্যে একটা আপনি নিয়োগ পাবেন। তার মানে মোটামুটি ভালো একটা স্যালারি আপনি এইখান থেকে পাবেন আর কি 4 মাসের জন্য। এবং এইখানে কাজ করার ফলে আপনি ভাবতেছেন যে আমি 4 মাস মাত্র, মানে 4 মাস আমি কাজ করব, 4 মাস পর আমার নিশ্চয়তা, মানে আমি চাকরি আসলে যদি বৃদ্ধি না করে তাহলে আমি কীভাবে কী করব। এই 4 মাসের যে আপনার যে অভিজ্ঞতা হবে, একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট যে আপনি পাবেন, বা আপনি ইন্টারন্যাশনাল একটা অভিজ্ঞতা আপনি পাবেন, এইটার দ্বারা আপনি পরবর্তীতে অনেক ভালো যে হসপিটাল আছে বাংলাদেশের, সেইখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অথবা অনেক ভালো প্রজেক্টে আপনি তখন আরও চাকরির সুবিধা আপনার বেশি হবে। এই যে যে রোহিঙ্গা ক্যাম্পে যে নিয়োগটা হয়, এইখানে আপনার যে মানে চাকরি পাওয়ার সুবিধা বা পার্সেন্টেজ 80%-এর উপরে চলে যাবে। সো এই চাকরিটা মানে মোটামুটি হলেও আপনারা যারা অবহেলা যদি করেন বা করতে চান বা ভাবেন যে এরকম না, এই চাকরিটা অবশ্যই ফলপ্রসূ, এবং ইন ফিউচারের জন্য আপনার যেমন প্রত্যেকটা সেক্টরে আপনাকে হেল্প করবে, এবং আর্থিকভাবে এখনও হেল্প করবে, এবং সার্টিফিকেট আপনার অবশ্যই হেভি সার্টিফিকেট একটা হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা দেখি যে কী শর্তাবলী আপনাকে দিছে। যে দেখেন কী শর্তাবলী, প্রার্থীদের অবশ্যই আগামী 7/7/2026 তারিখ বিকাল 4 ঘটিকার মধ্যে নিম্নবর্ণিত কাগজপত্রের ফটোকপি সহ পরিচালক MCH সার্ভিসেস বরাবর আবেদন করতে হবে, রাইট। অসম্পূর্ণ বিতরণ, আচ্ছা, তার মানে হচ্ছে আপনি আবেদনের জন্য সময় পাচ্ছেন জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত বিকাল 4টা পর্যন্ত, রাইট। এবং কি বলছে যে কাগজপত্রের নিচে বলা হচ্ছে এটা ফটোকপি সহ পরিচালক বলে জমা দিতে হবে। আচ্ছা, আবেদনপত্রে স্পষ্ট অক্ষরে বাংলায় প্রার্থীর নিজ নাম, পিতার নাম, স্বামীর নাম প্রযোজ্য ক্ষেত্রে, যদি আপনার স্বামী থাকে মানে আপনি বিবাহিত হন তাহলে দিবেন, আদারওয়াইজ না। মাতার নাম, বর্তমান ঠিকানা, তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা,
তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা আছে, জাতীয়তা, তারপর জন্ম তারিখ, তারপর হচ্ছে ধর্ম, অভিজ্ঞতা, বৈবাহিক অবস্থা। এই যে অভিজ্ঞতার ব্যাপারে আপনাকে একটা বলে দিই, অভিজ্ঞতার ব্যাপারটা আপনি অবশ্যই যে সার্টিফিকেট আপনি নেবেন অবশ্যই এটাকে অ্যাটাস্টেড করে নেবেন, রাইট? এটাকে অবশ্যই অ্যাটাস্টেড করে নেবেন, এটা অবশ্যই বা সত্যায়িত অ্যাটাস্টেড অথবা সত্যায়িত করে নিতে হবে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, রাইট? আর হচ্ছে বৈবাহিক অবস্থা, যদি আপনি হচ্ছে বিবাহিত হন তাহলে অবশ্যই কাগজটা মানে ওই যে কাগজটা দিয়ে আপনি সত্যায়িত করে নিলেন। আর যদি না থাকেন না, তারপর ইমেইল তো অবশ্যই লাগবে, তারপর মোবাইল নং, জাতীয় পরিচয়পত্র নম্বর, আবেদনপত্র স্বাক্ষর অবশ্যই, আপনার স্বাক্ষর তো অবশ্যই থাকবে। তাহলে এই যে আবেদনপত্র, এই আবেদনপত্রটা আপনি চাইলে কি করতে পারেন, আপনি এই আবেদনপত্র চাইলে আপনি নিজ হাতে লিখতে পারেন, অথবা আপনি চাইলে হচ্ছে কি করতে পারেন, কম্পোজ করতে পারেন, রাইট? আপনি চাইলে কম্পোজ করতে পারেন অ্যাজ ইউ উইশ, রাইট? এখন ধরেন নিজ হাতে লিখলে আপনি বলবেন নিজ হাতে লিখবো, এত বড় একটা নাও ধরতে পারে একে পেজে, দেখা যায় কেমন। যেহেতু এটা আপনার, এটাকে বলা হয় মোটামুটি সিভি টাইপ আবেদনপত্র, দ্যাটস ওয়াই এখানে আপনি 1 পেজ বা 2 পেজ ব্যবহার করতেই পারেন, কোনো সমস্যা নেই। তবে নিজ হাতের থেকে কম্পোজ করাটা বেশি প্রেফারেবল আমি মনে করি। কারণ হচ্ছে যখন আপনি কোনো অধিদপ্তর বা পরিচালক, যেহেতু অধিদপ্তরের হচ্ছে ডিরেক্টরেট, মানে ডিরেক্টরেটের হচ্ছে আপনার যে এই আপনার মহাপরিচালক, সো তাদের ক্ষেত্রে স্বাভাবিকত হচ্ছে আপনার কম্পোজ করাটাই হচ্ছে বেশি মানানসই। এটা যেহেতু আমাদের স্কুল কলেজ নয়, তার জন্য কম্পোজ করাটাই হচ্ছে মানানসই। তবে আপনি যে নিজ হাতে করতে পারবেন না, দিস ইজ নট ম্যান্ডেটরি। আপনি অবশ্যই চাইলে নিজ হাতে আপনি এটা করতে পারবেন, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? আর হচ্ছে দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন বলে যে এই ফরম্যাটে আপনাকে করতে হবে না। আপনি এখন বর্তমান হচ্ছে চ্যাট জিপিটি অথবা আপনি যে জেমিনি গ্রোক আছে, জিআরও-সিকে, আপনি চাইলে এগুলোকে বললে ওরা আপনাকে এই টোটালটা মানে এই সার্কুলারটা আপনি যদি ওদেরকে মানে স্ক্রিনশট দিয়ে দেন অথবা পিডিএফটা শেয়ার করেন, ওরা আপনাকে A to Z টোটাল তথ্যটাই শেয়ার করবে। আর আপনি যদি বলে দেন যে আমাকে আবেদনপত্রটা লিখে দেন এবং একটা পিডিএফ ফাইল অথবা একটা ডকুমেন্টস ফাইল দেন, তাহলে ওরা করে দেবে, রাইট? ওদের বলবেন যে আপনাকে একটা পিডিএফ ফাইল দেন আবেদনের, অথবা একটা ডক ফাইল দেন, রাইট? ডক্স ফাইল দেন, তাহলে ওরা অবশ্যই আপনাকে দিয়ে দিবে। আশা করি এতে কোনো সমস্যা হবে না। আর এত বড় হয়েছি আমরা, এতটুকু আশা করি বুঝবো, সমস্যা হবে না আশা করি, ঠিক আছে? আচ্ছা দেখেন, পরবর্তীতে আবেদনপত্রের সাথে কি কি লাগবে, যে নিম্নবর্ণিত কাগজপত্রের ফটোকপি সংযুক্ত হবে। আচ্ছা, এই যে কাগজপত্র যে বলেছে, এটা কি করতে হবে, ফটোকপি সংযুক্ত করতে হবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি উত্তীর্ণ সনদ সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি। দেখেন এইখানে যে কথাটা বলা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন, সনদ সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, রাইট? আপনাকে অবশ্যই অ্যাটাস্টেড করতে হবে। এবং দেখেন, আপনি যে অনেকে আরএন কার্ড পেয়েছেন, আবার দেখা যায় যে আরএন কার্ড পাওয়ার পরে আপনার সার্টিফিকেট পাননি, তাহলে তারা কি আসলে আবেদন করতে পারবে? আপনি আবেদন যে করতেই পারবেন, কোনো সমস্যা নেই। এখন এই আবেদন করার পরে আপনি যদি দেখেন যে আপনার অ্যাডমিট কার্ড আসতেছে, তার মানে আপনি বুঝতেছেন যে মানে আপনার সার্টিফিকেট নেই, আপনি আরএন কার্ড দিয়ে অ্যাপ্লাই করছেন। তার মানে যদি আপনি আবেদন করার পর আপনি সার্টিফিকেট পান, তার মানে আপনি তো বুঝলেন যে আপনি পরীক্ষা দেওয়ার জন্য কোয়ালিফাইড। তার মানে হচ্ছে আপনি জবটাও হওয়ার জন্য কোয়ালিফাইড। এই জন্য এটা নিয়ে কখনোই টেনশন করবেন না যে আরএন কার্ড আছে অথবা সার্টিফিকেট নাই, আমি কি আসলে কোয়ালিফাইড হবো কি হবো না। এই তো আপনাকে ক্লিয়ার করে দিলাম যে আরএন কার্ড যদি আপনার থাকে এবং যদি সার্টিফিকেট না থাকে কোনো সমস্যা নেই, আপনি তো সাবমিট করবেন অ্যাপ্লিকেশন, তো আপনাকে অ্যাট ফার্স্ট সাবমিট করতে হবে। করার পর তো তারা আপনাকে কোয়ালিফাইড কিনা সেটা যাচাই করে আপনাকে একটা সার্টিফিকেট মানে দিবে, অ্যাডমিট কার্ড দিবে। সো এটা তো বুঝতেই পারছেন যে আপনার প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, যেভাবেই থাকুক, আপনি সার্টিফিকেট না পান বা আরএন কার্ড না পান, আপনি অ্যাপ্লিকেশন করবেন, অ্যাডমিট কার্ড পাবেন, পরীক্ষা দিবেন, দেন হচ্ছে ভাইবা ফেস করবেন। ভাইবা ফেসের পর আপনি আপনার সমস্যার কথা বললে আশা করি তারা আপনার, যদি আপনার অভিজ্ঞতা বা সব কিছু ঠিকঠাক থাকে, আমার মনে হয় যে তারা সদয় দৃষ্টিতে দেখবে আর কি, ঠিক আছে? তারপরে যে বিএনএমসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন বা সত্যায়িত কপি, তারপর হচ্ছে ওই যেটা আরএন কার্ড, আর আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অবশ্যই ছবিটাকেও সত্যায়িত করে নেবেন। তারপর হচ্ছে আবেদনপত্রের সাথে প্রার্থীর নাগরিকত্ব সনদপত্র, যেটা আপনারা যে যেখানে থাকেন, যদি ইউনিয়নে থাকেন ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে নেবেন, পৌরসভায় থেকে নেবেন, তারপর সিটি কর্পোরেশন থেকে যদি হয় তাহলে চেয়ারম্যান, যে পৌরসভার মেয়র এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলের থেকে আপনি এটা কি নেবেন, যে নাগরিক সনদপত্র নেবেন। তারপর হচ্ছে
ও সনদের সত্যায়িত কপি না, সনদপত্র নিয়ে দেন সত্যায়িত করবেন। তবে মেইন কপির সত্যায়িত করা লাগে না, যেহেতু এখানে বলছে সত্যায়িত করতে, আদৌ মেইন কপির সত্যায়িত কপি লাগে না। ঠিক আছে, আপনি মেইন কপি সত্যায়িত কখনোই করবেন না, আর মেইন কপিতে সত্যায়িত করতেও হয় না। আপনি ফটোকপি করবেন, ফটোকপি সত্যায়িত করবেন না। ওকে, তারপর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র ওই সরি আমি হয়তো ভুল বলেছি, যেহেতু সত্যায়িত বলছে ওই যে ফটোকপি করেই সত্যায়িত করবেন, এটাই বুঝাইছে আর কি, আমার বুঝতে ভুল ছিল। ঠিক আছে, আচ্ছা এবার 4 নম্বর দেখেন, প্রবেশপত্র প্রার্থী কর্তৃক ইমেইলে প্রেরণ করা হবে। আপনি যে অ্যাডমিট কার্ডটা পাবেন এটা আপনার ইমেইলে প্রেরণ করা হবে। সো আপনার ইমেইলটা হচ্ছে অনেক বড় একটা ফ্যাক্টর। ইমেইল যদি আপনার ঠিক না থাকে বা ভুল যদি কোনোভাবে হয় তাহলে আপনি কিন্তু প্রবেশপত্রটা পাবেন না, এটা খেয়াল রাখবেন। আর প্রবেশপত্রের প্রিন্ট কপি ছাড়া কোনো পরীক্ষার্থীকে প্রিন্ট কপি অবশ্যই রাখতে হবে। ঠিক আছে, এবার পরবর্তীতে অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার আপনার টিএ ডিএ দেওয়া হবে না। হ্যাঁ, আপনার হচ্ছে যাতায়াত এবং আপন টিএ এবং ডিএ দুইটার কোনোটাই দেওয়া হবে না। যেগুলো তদবির, আপনি তদবির বা সুপারিশ নিয়ে যেতে পারবেন না। আসলে এগুলো হচ্ছে বোকাস, তদবির বা সুপারিশ ছাড়া এখন চাকরি হয়ও না। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা মানে এটা তো যে কোনো চাকরির ক্ষেত্রেই যে কর্তৃপক্ষ চাইলে এটাকে বাতিল করতে পারেন। তারপর হচ্ছে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এবং পরবর্তীতে কী বলা আছে, বিস্তারিত জানার জন্য আপনার যদি বিস্তারিত জানতে হয়, এখানে বিস্তারিত জানলে আপনি এই ওয়েবসাইটে ভিজিট করবেন। আদতে এই ওয়েবসাইটে এখন পর্যন্ত এই নিয়োগ ছাড়া বা এই নিয়োগের পিডিএফটা ছাড়া কোনো ধরনের তথ্য দেওয়া হয় নাই, যে আসলে কেমন পরীক্ষা হবে বা কত মার্কসের পরীক্ষা হবে, অথবা যে আসলে রিটেন বেসড আসলে কেমন হবে, এমসিকিউ নাকি হচ্ছে লিখিত ডিরেক্টলি, মানে প্রশ্নের উত্তর কোনটা। সো আপাতত যেহেতু এখনও সময় আছে, অবশ্যই প্রকাশ করবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি অবশ্যই চ্যানেলে যে কোনো ধরনের আপডেট প্রকাশ করব, এবং আমার হচ্ছে নিজস্ব পিডিএফ আছে, বাংলা, ইংলিশ, জিকে, এই তিনটা, আর হচ্ছে এই তিনটা নিয়ে এই তিনটার যে পিডিএফ শিটটা আছে, চাইলে আপনি প্রিন্ট কপিও নিতে পারেন। এখান থেকে আমার শিট নিয়ে অনেকে হচ্ছে আপনার এখন হচ্ছে আপনার নার্সিং সেক্টরে জব করতেছে, তারপর হচ্ছে প্রাইমারিতে বিসিএস পর্যন্ত প্রিলি কোয়ালিফাই করেছে। সো আপনি চাইলে আমার পিডিএফটা চাইলে আমার এই তিনটা শিটের পিডিএফ নিতে পারেন, অথবা চাইলে প্রিন্ট কপি নিতে পারেন। আর হচ্ছে যদি ডেমো দেখতে চান অবশ্যই নক করবেন, আমি ডেমো দেখাবো। আর হচ্ছে এতটুকুই, আশা করি হচ্ছে বুঝতে পারছেন এই চাকরিটা আমি যেটা বললাম যে খুবই ইম্পর্টেন্ট। যেটা আরও একবার বলি যে অনেকে ভাবতেছে আরএন কার্ড না থাকলে কি পরীক্ষা দিতে পারবে কি পারবে না, বা অথবা সার্টিফিকেট না থাকলে পরীক্ষা দিতে পারবে কি পারবে না। অ্যাট ফার্স্ট আপনাকে হচ্ছে কি করতে হবে, আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে সব কাগজপত্র দিয়ে যা আপনার আছে। এরপরে যদি আপনার অ্যাপ্লিকেশন তারা গ্রহণ করে তাহলে আপনি অ্যাডমিট কার্ডটা পাবেন, যদি গ্রহণ না করে তাহলে অ্যাডমিট কার্ডটা পাবেন না। দ্যাটস ইজি। এখানে তো আপনার আবেদন ফি বা কোনো কিছু দরকার হচ্ছে না, হয়তো আপনাকে কি করতে হবে, অধিদপ্তরে গিয়ে কাগজপত্র জমা দিতে হবে, এতটুকু হ্যাসেল, আদারওয়াইজ নাথিং। আই থিঙ্ক ইউ উইল গেট দিস পয়েন্ট, আশা করি। ওকে, সো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আশা করি পরবর্তী যে কোনো আপডেটের জন্য আমি সঙ্গে থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।